একটি মেয়ের বিয়ের পরেও কি তার সম্মতি এখানে গুরুত্ব পায়, নাকি বিয়ের পরে তার না জবাবটাকে কোনো মূল্য দেওয়া হয় না? এই সত্যিটাই আমরা জানতে পারবো আজকের ওয়েব সিরিজে। হ্যালো বন্ধুরা, চলে এসেছি আরো একটি নতুন এক্সপ্লেনিং ভিডিও নিয়ে। আজ আমি এক্সপ্লেন করতে চলেছি চিরাইয়া ওয়েব সিরিজটিকে। তো চলো বেশি দেরি না করে সিরিজটি স্টার্ট করা যাক। শুরুতেই আমরা এখানে লখনৌ শহর দেখতে পারি, যেখানে আমরা অরুণ নামের একটি ছেলেকে দেখতে পারি, যাকে কিছু লোকেরা এখানে মিলে মারছিল। এইটা দেখে তার কমলেশ নামের একজন বৌদি তাদেরকে অনেক বেশি মারছিল। এইটা দেখে তার শ্বশুর ভ্রবর তাকে বলে যে আগে জেনে তো নাও এখানে দোষটি কার ছিল। সে তখন জানায় যে আমার অরুণ কখনো ভুল হতেই পারে না। এরপর এখান থেকে সিন কিছু বছর পর দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাচ্ছি তারা অরুণের জন্য এখানে মেয়ে পক্ষ দেখতে যাচ্ছে। তখন শাশুড়ি মা তাকে জিজ্ঞেস করে যে কি বলো, মেয়ে কেমন হতে চলেছে? তখন সে জানায় যে যদি ভজন কীর্তন করা মেয়ে হয় তাহলে তার জন্য সম্বন্ধ আজকেই দিয়ে আসবো। তারপর এখান থেকে আমরা সেই পূজা নামের মেয়েটিকে দেখতে পারি। মেয়েটি এখানে ইংলিশে বিএ অনার্স করেছে, সেই কারণে সে এখানে সবাইকে ইংলিশে গান শোনাতে শুরু করে। তার গানটা এখানে সবার পছন্দ হয়, কিন্তু অরুণ এখানে ব্যাপারটা বুঝতে পারেনি। তারপর এখানে অরুণ বলে যে আমি তোমার দেওর। তারপর সে এখানে তাকে মানিয়ে নেয়, আর আজকে তাদের এখানে রিং সেরিমনিটা কমপ্লিট করে নেয়। তারপর তারা সেখান থেকে বেরিয়ে পড়ে। এরপর যাওয়ার সময় তারা এখানে কিছু লোকদেরকে দেখতে পারে যারা এখানে আন্দোলন করছিল। তখন সেখানে কমলেশ জিজ্ঞাসা করলো যে এরা কিসের জন্য এগুলো করছে। তখন তারা জানে যে তারা এখানে এলজিবিটিকিউর অধিকারের জন্য লড়াই করছে। সেই কারণে সে এই ব্যাপারটাকে তার শাশুড়ি মাকে গিয়েও জানায়। তখন সে সেখানে দেখতে পারে এখানে পূজাও সেখানে আন্দোলন করছে। সেই কারণে সে এখানে পূজাকে নিয়ে বাড়িতে পৌঁছায় এবং পূজাকে ডেকে এনে জিজ্ঞাসা করতে লাগে তুমি সেখানে কি করছিলে, তোমারও কি এখানে মেয়ে পছন্দ? তখন পূজা তাকে জানায় যে আরে না, আমি তো শুধু তাদের এখানে সাপোর্ট করছি। তখন কমলেশ তাকে জানায় যে এই সমস্ত কিছু বন্ধ করো, আমরা বাড়িতে বৌমা চেয়েছি, কোনো ধান্দাওয়ালা মেয়েকে নয়। তখন পূজা তাকে জানায় যে আপনি কি সব বলছেন, আপনি কি আদৌ জানেন দুনিয়াতে এখানে কি চলছে? কমলেশ তখন তাকে জানায় যে তুমি কি জানো একটা বউ কিভাবে বাড়িতে কাজ করে? একটা মেয়ের কখনো অধিকার নেই সে ফার্স্ট পেজে নিউজ পেপার পড়বে, সে সবসময় নিউজের লাস্ট পেপার পড়ার অধিকার রাখে, কারণ তার মধ্যে এখানে কিভাবে রান্না করতে হয় সেটা লেখা থাকে। এটাই হলো মেয়েদের দুনিয়া। আর এখানে তাড়াতাড়ি করে শাশুমায়ের পা ছুঁয়ে বলো তোমার ভুল হয়েছে, আর এরপর তুমি এগুলো আর কখনোই করবে না। কিন্তু পূজা এখানে তাদের কাছে ক্ষমা চায় না। সেই কারণে তাড়াতাড়ি করে কমলেশ তার হাতের থেকে রিংটাকে খুলে বের করে নেয়। তখন আমরা এখানে ভ্রমরকে দেখতে পারি, যে এখানে তাকে বলছিল যে তুমি এরকম ভুল কিভাবে করলে, একবার তো পরিবারের কাছে জিজ্ঞেস করে নিতে পারতে। কমলেশের বর এখানে বিনয় তাকে বলে যে তুমি যে ভুলটাকে করেছো সেটাকে গিয়ে শুধরিয়ে আসো। কিন্তু কমলেশ তখন জানে যে আমি এটা করতে পারবো না। তখন অরুণ তাকে এখানে মানানোর চেষ্টা করে। এরপর এখানে আমরা পূজাকে দেখতে পারি, যে এখানে তাদের সাথে দেখা করতে এসেছে। সে এসে বলছিল তোমার যাওয়ার পর এখানে আমার বাবার বুকের মধ্যে ব্যথা হচ্ছিল, সেই কারণে ডক্টর আমাদেরকে জানিয়েছিল তার এখানে অ্যাসিডিটি হয়েছে। কিন্তু তার এরকম মনে হচ্ছিল যে তার বাবার হয়তো তার সম্পর্কটা ভেঙে যাওয়ার কারণে এরকমটা হচ্ছে। সে আরো জানায় যে সেই র্যালিতে আমি গেছিলাম, কারণ যাদের জন্য এখানে খারাপ হয় তারা নিজেদের জন্য লড়াই করতে পারে না, সেই কারণে তাদের হয়ে অন্য কাউকে লড়াই করতে হয়। তখন কমলেশ তাকে জানায় যে আমার সঠিক এবং ভুলটা বুঝতে একটু সময় লাগে, কিন্তু একবার যদি আমি বুঝতে পেরে যাই তাহলে সত্যির জন্য আমি এখানে লড়াই করতে নেমে যাই। তারপর সে তাকে আবারও আংটিটা পরিয়ে দেয়। এরপর এখান থেকে আমরা তাদের বিয়ের সিন দেখতে পারি, যেখানে আমরা দেখতে পাচ্ছি বিয়ের দিন পূজার শরীরটা একটু খারাপ ছিল, তার সত্ত্বেও সে এখানে পুরো দিন ওষুধ খেয়ে খেয়ে ঠিক ছিল। এরপর এখান থেকে আমরা দেখতে পারি ফার্স্ট নাইটে এখানে পূজার শরীরটা খারাপ ছিল, সেই কারণে সে তার বরকে বলছিল যে আজকের দিনটা ছেড়ে দিতে, কিন্তু তার হাজবেন্ড এখানে তার সাথে জোর জবরদস্তি করে। তখন পূজা তাকে জানায় তুমি আমার সাথে জোর জবরদস্তি করেছো। তার হাজবেন্ড তখন তাকে জানায় যে তোমার যদি এমনটাই মনে হয় তাহলে বাইরে গিয়ে সবাইকে সমস্ত কিছুটা বলে দাও। তারপর তাকে ঘর থেকে বাইরে বের করে দেয়। এরপর যখন পূজা বাইরে আসে তখন সে দেখতে পারে বাইরে সমস্ত লোকেরা এখানে বসে কথা বলছে। তারা এখানে বলছিল একটা মেয়ে তো কিছুতেই ভয় পায় না, কিন্তু তারা শুধু একটা জিনিসেই ভয় পায়, সেটা হলো তামাশা। বাড়িতে মরে যাক, কিন্তু তামাশা যেন এখানে না হওয়া চাই। এইটা শুনে এখানে পূজা আবার রুমের মধ্যে চলে যায়। অরুণ তাকে এখানে জিজ্ঞাসা করছিল তুমি বৌদিকে কিছু বলনি তো? পূজা তখন তাকে না জানায় এবং পূজা তাকে জানায় যে এটা তোমার প্রথমবার ভুল ছিল, এরপর এরকম আর কখনো করবে না। অন্যদিকে আমরা এখানে বিনায়কে দেখতে পারি, যে এখানে তার মেয়েকে বলছিল যাও তুমি তোমার দিদার সাথে গিয়ে ঘুমাও। সে চলে যাওয়াতেই সে এখানে তার বউয়ের পা চিপতে শুরু করে দেয় এবং তাকে বলতে লাগে তুমি অনেক বেশি হাঁপিয়ে গেছো, যদি পিঙ্ক
পিঙ্কির সামনে তোমার পা চিপিয়ে দিতাম তাহলে ব্যাপারটা সে সবাইকে বলে দিত। এটা শুনে এখানে সে হাসতে শুরু করে দেয়। এরপর এখান থেকে আমরা পরের দিনে সকালবেলা দেখতে পারি যেখানে পূজা ছাদের এক ধারে দাঁড়িয়ে ছিল। তখন কামলেশ তাকে এসে জিজ্ঞাসা করছে তুমি এখানে কি করছো, কি হয়েছে? কিন্তু পূজা এখানে তাকে কিছুই জানালো না, শুধু বলল যে আমি শুধু বাড়ি যেতে চাই। সমস্ত লোকেরা এখানে ঘুমাচ্ছিল, সেই কারণে সে একাই এখানে পূজাকে নিয়ে চলে যায়। পূজা এখানে বাড়িতে এসে তার মাকে সমস্ত কিছু জানিয়ে দেয়। তখন তার মা তাকে জানায় যে না এর মানেটা কি, এটা তো একটা না বলা নিয়ম, এটা তো করতেই হবে। পূজার মা তাকে জানায় যে এখন তাড়াতাড়ি শ্বশুরের বাড়ি চলে যাও, না তো আমি আমার শিরাটাকে কেটে ফেলবো। এরপর আমরা দেখতে পারি পূজা আবারও কমলেশের কাছে ফিরে এসেছে এবং তার কাছে এসে তাকে ওয়াশরুমের বাহানা দিয়ে এখান থেকে পালিয়ে যায়। এরপর কমলেশ এটা এসে বাড়িতে সবাইকে জানায়। তারপর সবাই এখানে মিলে এখানে পূজাকে খুঁজতে শুরু করে দেয়। তখন কমলেশ এখানে রাস্তায় সোনাকে দেখতে পারে এবং তাকে এসে জানায় যে পূজাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপর তারা এখান থেকে এনজিওতে গিয়ে পূজার খোঁজ করতে লাগে। তখন কমলেশ তাকে জিজ্ঞাসা করে এটা কি জায়গা। সে তখন জানায় যে এটা এনজিও, যদি কোনো মেয়ের এখানে কোনো প্রবলেম থাকে তাহলে সেটার রিপোর্ট সে এখানে এসে করতে পারবে। সে তাকে জানায় যে একটা মেয়ে এখানে রেল লাইনে সুসাইড করতে গেছিল, কিন্তু তখন তার কাছে কিছু লোকেরা এসে এখানে তার সাথে বাজে কাজ করে ফেলেছে, সেই কারণে সে এখানে ঠিক মতো লজ্জায় সুসাইডও করতে পারিনি। তখন কমলেশ তাকে জানায় যে এর জন্যই তো এখানে একটি মেয়েকে সবসময় বাড়িতে থাকা উচিত। সোনা তখন তাকে জানায় যদি বাড়ি এখানে আনসেফ হয়ে যায় তাহলে কি। এটা শুনে এখানে কমলেশ চুপ হয়ে যায়। এরপর এখানে একটি মেয়ে এসে জানায় যে পূজার এখানে কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তখন তাদের কাছে ফোন আসে যে পূজার খোঁজ পাওয়া গেছে, সেই কারণে তারা স্কুটি নিয়ে তাড়াতাড়ি পূজার কাছে চলে আসে। এরপর এখানে যখন কমলেশ স্কুটিটাকে পার্ক করছিল তখন সোনা তাড়াতাড়ি করে তার কাছে যায় এবং তাকে গিয়ে জিজ্ঞাসা করতে লাগে কি হয়েছে। তখন সেখানে কমলেশ চলে আসে। এটা দেখে সোনা তাকে জানায় যে তুমি চাইলেই তোমার জেঠি শাশুড়িকে সমস্ত কিছু বলতে পারো। এটা বলে সেখান থেকে সোনা চলে যায়। এরপর এখানে কমলেশ এসে পূজাকে জিজ্ঞাসা করে কি হয়েছে আমাকে বলো। পূজা এখানে পুরো ব্যাপারটা খুলে বলে এবং তাকে জানায় যে অরুণ আমার সাথে এখানে জোর জবরদস্তি করেছে। তখন এখানে কমলেশ তাকে একটা চড় মেরে দেয় এবং তাকে জানায় যে আমার অরুণ কখনো এরকম কাজ করতেই পারে না। এরপর এখান থেকে আমরা দেখতে পারি কমলেশ বাড়িতে আসে এবং সে বিনয়কে এসে জিজ্ঞাসা করে অরুণের কলেজে লড়াই কেন হয়েছে। সে তখন জানায় যে কলেজে তো এরকম হতেই থাকে। কমলেশ তখন তাকে জানায় যে আমি গর্ব করি যে আমি অরুণকে এখানে দেখভাল করেছি, সে যদি এখানে কোনো বাজে কাজ করে তাহলে তো আমি জীবন্ত অবস্থায় মরে যাব। এরপর দিন আমরা দেখতে পারি তারা এখান থেকে হানিমুনের জন্য বেরিয়ে পড়ে। পিঙ্কি তখন তার মাকে জিজ্ঞাসা করে যে এআই কি। কমলেশ তখন তাকে জানায় যে আমি জানি না, পাশের থেকে একজন প্রতিবেশী বলি যে কম্পিউটার যখন এখানে নিজের থেকেই মাথা চালানো শুরু করে দেয় সেটাকে এখানে এআই বলে। কমলেশ তখন তাকে জিজ্ঞাসা করে তুমি কি করে এই সমস্ত কিছু জানলে। প্রতিবেশী তখন তাকে জানায় যে আরে খবরের প্রথম পেজে তো এই সমস্ত কিছু ছাপা ছিল। এর পরের দিন আমরা দেখতে পারি কমলেশ সেখান থেকে সোনার এনজিওতে যায় এবং সেখানে গিয়ে জিজ্ঞাসা করে একটি মেয়ে যদি না বলে তাহলে সেটার মানে কি হয়। তখন তাকে সেখানে জানানো হয় একটি মেয়ে বা ছেলের বিয়ে হয়ে যাবার পর তার প্রতি তার শরীরের অধিকার চলে যায় না, সে যদি ফিজিক্যাল রিলেশনশিপ করার আগে দুজনের পক্ষে এখানে সম্মতি জানানো প্রয়োজন হয়। যদি এমনটা না হয় তাহলে এটাকে জোর জবরদস্তি বলা হবে। তখন কমলেশ তাকে জানায় যে যদি ভালো বাড়ির ছেলে হয় তাহলে তখন সেই মহিলাটি তাকে জানায় যে সবসময় পরিবারের লোকেরা জানে না যে তাদের ছেলে কেমন হয়। অন্যদিকে আমরা এখানে পূজাকে দেখতে পারি যে এখানে তার হাজবেন্ডকে বলছিল যে ফার্স্ট নাইটে যা হয়েছিল সেগুলো ভুলে আমরা নতুন একটা শুরু করতে পারি, এর আগে আমাদেরকে একে অপরের ব্যাপারে জানতে হবে। কিন্তু তার হাজবেন্ড এখানে তার কোনো কথা শুনে না এবং তার সাথে এখানে আবারও জোর জবরদস্তি শুরু করে দেয়। অন্যদিকে আমরা এখানে কমলেশকে দেখতে পারি যে এখানে এখন খবরের কাগজের প্রথম পেজ থেকে পড়া শুরু করেছে এবং সোনার এনজিওতেও যেতে শুরু করে দিয়েছে। সেখানে সে দেখতে পাচ্ছে একটা মহিলা সবাইকে বলছিল যে আমার হাজবেন্ড তো এখানে আমার মর্জিটা কেউ শোনেনি, সে সবসময় আমার সাথে এখানে জোর জবরদস্তি শুরু করে দিত। আমার মনে এখানে এত বেশি ভয় জমে গেছিল যার কারণে আমি যখনই তাকে দেখতাম তখনই আমার ভয় লাগতো। অন্যদিকে আমরা এখানে অরুণকে দেখতে পাচ্ছি যেখানে তাকে বলছিল ইন্টিমেট হওয়ার জন্য। তখন পূজা তাকে কাঁদতে কাঁদতে বলছিল যে এখন হতে পারে না, আমার পিরিয়ডস চালু হয়ে গেছে। কিন্তু অরুণের এখানে তার কথাতে বিশ্বাস হচ্ছিল না, সেই কারণে সে এখানে কিছুক্ষণ ভাবতে লাগে এবং তাকে দেখানোর জন্য বলে, যার কারণে পূজা এখানে কাঁদতে কাঁদতে ব্লেড তুলে নেয়। এর পরের দিন আমরা দেখতে পারি এখানে অরুণ পূজাকে নিয়ে হসপিটালে চলে আসে, যেখানে কমলেশ কিছুক্ষণ পর চলে আসে। অরুণ তখন তাকে জানায় যে মেয়েদের প্রবলেম হয়ে গেছে। এরপর আমরা দেখতে পারি কমলেশ সেখানে ডক্টরের সাথে দেখা করতে চায়। তখন ডক্টর তাকে জানায় যে এখানে পূজার কোনো লেডিস প্রবলেম হয়নি, তার প্রাইভেট পার্টে এখানে ব্লেড দিয়ে কাটা হয়েছে। এটা শুনে এখানে কমলেশ অনেক বেশি অবাক হয়ে যায় এবং সে বাইরে এসে সবাইকে জানায় যে তোমরা বাড়ি চলে যাও, আমি এখানে দেখে নেব। তারপর আমরা দেখতে পারি কমলেশ সেখানে পূজার সাথে এসে দেখা করে। পূজা তখন তাকে জানায় যে এই
কাজগুলো আমি নিজেই করেছি, কারণ আমি সেই সময় সহ্য করতে পারছিলাম না অরুণ আমার সাথে অনেক বেশি জোর জবরদস্তি করছিল। সেই কারণে তার থেকে বাঁচার জন্য আমি নিজে থেকে এই কাজগুলো করে নিয়েছি। তোমার যদি মনে হয় আমি মিথ্যা কথা বলছি তাহলে তুমি নিজেই একবার করে নাও। কোনো মেয়ে মিথ্যা কথা বলার জন্য এই ব্যথাটাকে এখানে সহ্য করতে পারবে না। এরপর আমরা দেখতে পারি সে এখানে বাইরে এসে ব্লেড তোলে, কিন্তু সে এমনটা করতে পারলো না। সে পূজার কষ্টের কথা ভেবে এখানে অনেক বেশি কান্না করছিল। এর পরের দিন আমরা দেখতে পারি সে পূজার সাথে দেখা করতে আসে এবং তাকে সে জানায় যে আমি সত্যিটা বুঝতে এখানে অনেক দেরি করে দিই। এরপর আমরা দেখতে পারি কিছুক্ষণ পর এখানে অরুণ হসপিটালে আসে। সে এসে জানতে পারে যে পূজা তো এখানে সকালবেলায় ডিসচার্জ হয়ে গেছে। তখন অরুণ তাকে জানায় যে বিলের কপিটা তৈরি রাখো, আমি ডক্টরের সাথে এখানে দেখা করে আসছি। ডক্টর যখন জানতে পারে এটা পূজার হাজবেন্ড, তখন সে তাকে জানায় যে তুমি এখানে কি করছো, তোমার তো এখন জেলে থাকা উচিত। তারপর সে তাকে এখানে ব্লেডের কথাটা বলে দেয়। এরপর এখানে সে গার্ড দেখে তাকে এখান থেকে নিয়ে যায়। কমলেশের সাথে একসাথে বসেছিল। কমলেশ তখন তাকে জানাচ্ছিল যে আমরা চাইলেই ব্যাপারটা এখানে পুলিশকে জানাতে পারতাম, কিন্তু বাবার জন্য আমরা গেলাম না, কারণ আমি চাই এই ব্যাপারটা আমি নিজেই বাবাকে জানাবো এবং সে এখানে নিজেই অরুণকে জেলে পাঠাবে। এরপর পূজা জানায় যে যখন আমার 12 বছর ছিল তখন একটা ছেলেও আমার সাথে এরকম জোর জবরদস্তি করার চেষ্টা করেছিল, আর তখন যখন এই ব্যাপারটা আমি আমার মাকে জানিয়েছিলাম তখন সে আমাকে উল্টে বকতে শুরু করে দিয়েছিল এবং আমাকে ঘরের বাইরে বেরোনো বন্ধ করে দিয়েছিল। আর এত বছর পর যখন আমি আবারও আমার মাকে এই ব্যাপারটা জানিয়েছিলাম তখনও সে কিছুই করেনি। সে উল্টে আমাকে বকে বলেছিল যে শ্বশুর বাড়িতে চুপচাপ ফিরে যেতে, যদি এখানে আমাদের নিজের মারাই না শুনে তাহলে কে শুনবে। এরপর আমরা দেখতে পারি সেই দিনের রাত্রেবেলা এখানে মুখ দেখার নিয়ম চলছিল। তখনই সেখানে অরুণ চলে আসে এবং সে এসে বলতে লাগে আমি কিছু করিনি, আমি এখানে তার বর, আমার এখানে অধিকার রয়েছে। তখন কমলেশ তাকে জানায় যে আমিও তোমার বৌদি, আমারও এখানে অধিকার রয়েছে তোমাকে জেলে পাঠানোর, আর আমি তোমাকে জেলে পাঠিয়েই ছাড়বো। এরপর এখান থেকে আমাদেরকে ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাচ্ছি কমলেশের মেয়ে হওয়ার আগে এখানে ডক্টর জানিয়েছিল যে কমলেশ কখনো মা হতে পারবে না, সেই কারণে সে অরুণকে নিজের ছেলের মতো বড় করতে লেগেছিল। এরপর কিছুক্ষণ পর আমরা দেখতে পারি এখানে কমলেশ সবাইকে সত্যিটা জানিয়ে দেয়। ভ্রমর এখানে অরুণকে তার কাছে ক্ষমা চাইতে বলে। এরপর অরুণ সবার সামনে তাকে সরি জানিয়ে দেয়। তখন তার মা জানায় যে এবার ব্যাপারটা ক্লোজ হয়েছে, তাড়াতাড়ি করে এবার রান্না করতে লাগো। এরপর কিছুক্ষণ পর কমলেশ আবারও তার সাথে কথা বলতে চায়। তখন সে তাকে জানায় যে যেখানে আমার ছেলের কোনো দোষই নেই তাহলে আমি তাকে কিভাবে জেলে পাঠিয়ে দেবো, আমি কখনোই আমার ছেলের বিরুদ্ধে যাব না। এরপরের দিন আমরা দেখতে পারি কমলেশ আবারও তার কাছে যায় এবং তাকে গিয়ে জানায় যে তুমি আগে কখনো ভুল করতে না, কিন্তু আজ তুমি করছো না, সেই কারণে এটা আজকে আমাকেই করতে হবে। ধর্মা তখন তাকে জানায় যে তোমার যা করতে হবে বাড়ির বাইরে গিয়ে করো। তারপর সেখানে ট্যাক্সি ডেকে নেয়। ভিনা তাকে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু রোমা তখন তাকে জানায় যে দেখো কিছুক্ষণ পরে সে এখানে এসে ফেরত চলে আসবে এবং আমার পা ছুঁয়ে আমার কাছে ক্ষমা চাইবে। কিছুক্ষণ পর এখানে সত্যি সে ফেরত চলে আসে এবং বলতে লাগে আমি এখান থেকে যেতে পারবো না। এর সাথে সাথে সে জানায় যে কিছু বছর আগে একটা মেয়ের সাথে এখানে বাসের মধ্যে অনেক খারাপ বিহেভিয়ার করা হয়েছিল, কিন্তু সেই সময় আমরা কিছু বলতে পারিনি। মেয়েটি তখন সেই সময় কান্না করছিল, কিন্তু সেই সময় আমি মেয়েটিকে ইগনোর করে দিয়েছিলাম। আজও তেমনটাই হচ্ছে, আমি আবারও কিছু করার জন্য সাহস পাচ্ছি না, সেই জন্য এখানে তুমি সাহস জোগাড় করো। সেই দিন তো আমি ভেঙে পড়েছিলাম, আজ না এটা করতে পারলে হয়তো আজকে তুমি ভেঙে পড়বে। এরপর আমরা দেখতে পারি এখানে কমলেশ শেষে তার বাবার পা ধরতে লাগে। তখন ভ্রমর তাকে জানায় যে আমি আগে থেকেই জানতাম সে ফেরত এসে আমার পা ছুঁয়ে আমার কাছে ক্ষমা অবশ্যই চাইতো। কমলেশ তখন তাকে জানায় যে আরে না, আমি তোমার কাছ থেকে ক্ষমা চাইতে আসিনি, আমি আশীর্বাদ নিতে এসেছি। এরপর আমরা দেখতে পারি এখান থেকে সে তার নানার বাড়িতে যায়, যে একজন ওয়াকিল ছিল। সে এসে তাকে সমস্ত কিছু ব্যাপারটা জানিয়ে দেয়। তখন তার দাদু তাকে জানায় যে আমাদের দেশে এর বিরুদ্ধে কোনো আইন নেই, কিন্তু দহেজের বিরুদ্ধে রয়েছে। কিন্তু কমলেশ তখন জানায় যে পূজার বিরুদ্ধে দহেজের কোনো কেস নেই, আমরা সোজাসুজি ভাবে এখানে লড়াই করতে চাই, কিন্তু পূজা এখানে দহেজের কেসের জন্য তৈরি হয়ে যায়। এরপর আমরা দেখতে পারি তার দাদু এখানে সেই রাত্রিবেলায় কেস তৈরি করে দেয় এবং এখানে পূজাকে সাইন করতে বলে দেয়। এর সাথে সাথে সে জানায় যে আজকে এই কেসটিকে আমরা ফাইনাল করে দেব, আর কালকে পুলিশরা এখানে তোমার শ্বশুর শাশুড়ি এবং তোমার বরকে অ্যারেস্ট করতে চলে যাবে। কমলেশ তখন তাকে জানায় যে এখানে শ্বশুর শাশুড়ির নাম কেন লেখা রয়েছে, তারা তো এখানে কিছু করেইনি। পূজা তখন তাকে জানায় যে তারা যখন এখানে আমার কষ্টটাকে বুঝতে পারেনি তাহলে আমি কেন তার কষ্টটাকে বুঝবো। এটা শোনা মাত্র এখানে কমলেশ তার হাত থেকে অ্যাপ্লিকেশনটা ছিনিয়ে নিয়ে জ্বালিয়ে দেয়। কিছুক্ষণ পর এখানে নানা এসে বলে যে তুমি চিন্তা করো না, আমরা এই কেসটিকে অনলাইনে সাবমিট করে দেবো। কিন্তু কমলেশ তাদের কথাটা এখানে চুপচাপ করে শুনতে পেয়ে যায়
এর পরের দিন আমরা দেখতে পারি এখানে অরুণ এবং তার মা বাবাকে এখানে পুলিশরা তুলে নিয়ে যায়, কারণ কমলেশ এখানে দহেজের কেসের ব্যাপারটা কালকেই শ্বশুর বাড়িতে জানিয়ে দিয়েছে। এরপর পূজা এখানে কমলেশকে জানায় যে আমাদের কাছে একটাই অপশন ছিল, কিন্তু তোমার মহান হওয়ার চক্করে সেই অপশনটাও আমাদের হাত থেকে চলে গেল। তখন কমলেশ তাকে জানায় যে তাহলে কি আমরা এখানে ভুল পথে লড়াই করব? তখন তার নানা তাকে জানায় যে তোমার কি মনে হয় তোমার শ্বশুরকে এখানে সঠিক পথে লড়াই করবে? সমাজের সামনে এখানে সে তার ভালো রূপ দেখায়, কিন্তু বাস্তবিক ভাবে সে একদমই ভালো মানুষ নয়। অন্যদিকে ভ্রমণের এখানে পূজার শ্বশুর বাড়িতে চলে যায় এবং বাইরে তাদেরকে রেখে এখানে তার সাথে কথা বলতে চলে যায়। ভ্রমণ এখানে পূজার বাবার সাথে কথা বলে তাকে জানায় যে পূজার পালিয়ে যাওয়াতে আমাদের পরিবারে দাগ লেগে গেছে, সে আমাদের মসজিদে আমাদের পায়ে পড়ে যদি ক্ষমা চায় তাহলেই সে ক্ষমা পাবে। আপনি কি আপনার মেয়ে ডিভোর্স চান? আপনি কি চান যে আপনার মেয়ে আপনার বাড়িতে এসে থাকুক? আমরা তো মেয়েকে আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি, তাই জন্য যেভাবেই হোক আমরা এখান থেকে তার বাড়িতে পাঠিয়েই ছাড়বো। অন্যদিকে বিনয় এখানে গাড়ি থেকে বেরিয়ে আসলে অরুণ তখন তাকে জানায় যে কি হয়েছে। সে তখন তাকে জানায় যে এখন তোমার সত্যি আর একা বসা যায় না। অরুণ তখন তাকে বলে যে এখানে আমার দোষ কোথায়, তুমি আমাকে বলো, যদি আমার দোষ হয়ে থাকে তাহলে আমাকে সাজা দাও। নিজের বউয়ের সামনে যখন মার ধরতে পারো না তাহলে অ্যাটলিস্ট তোমার ছোট ভাইয়ের সামনে তো মার ধরে দেখাও। তখন বিনয় এখানে রেগে গিয়ে তাকে বলে বউকে এখানে ভয়ে রেখে কখনো সে মার ধরতে পারে না। তারপর আমরা দেখতে পারি এখান থেকে পূজার ভাই দৌড়ে আসে এবং বাইরে এসে জানায় যে তার বাবা অজ্ঞান হয়ে গেছে। এই ব্যাপারটা পূজাও জানতে পেরে যায়। এরপর যখন পূজা তার বাবার কাছে আসে শ্বশুর বাড়িতে ফেরত চলে যাও। অরুণ তাকে ক্ষমা চেয়ে তার কাছে বলে যে বাড়িতে ফেরত আসো, দেখো না বাবা কি করে ফেলেছে। কিন্তু পূজা তখন তাকে জানায় যে আমি সেই বাড়িতে ফেরত যাব না। পূজা এখানে কমলেশকে গিয়ে বলে যে আমি বাড়ি যেতে চাই না। তখন তার বাবা তার কাছে হাত জোড়ে ক্ষমা চেয়ে বলে যে দয়া করে তাকে বাড়ি নিয়ে যাও। সেই কারণে সে এখানে বাধ্য হয়ে আবারও শ্বশুর বাড়িতে ফেরত চলে যায়। এর পরের দিন আমরা দেখতে পারি শাশুড়ি মা একসাথে বসে বলছিল যে আমাদের বৌমারা বাড়ি চলে এসেছে, সেই কারণে কালকে আমরা ঘাটে গিয়ে কথা করাবো। অরুণ কমলেশকে এসে জানায় যে আমার আর পূজার মধ্যে সমস্ত কিছু ঠিক হয়ে গেছে, সেই কারণে আমাদের মধ্যে সম্পর্কটা ঠিক করে নেওয়া উচিত হবে। আমাকে বকে নাও, চাইলে তোমাকে মারতেও পারো। তখন কমলেশ তাকে জানায় যে ভেবে চিনতে বলো, যদি একটা চড় মেরে দিই তাহলে অনেক বড় কলেশ হয়ে যাবে। তারপর আমরা দেখতে পারি কমলেশ সেখানে পূজাকে নিয়ে ঘরের ভিতর ঢুকছিল। তখন সেখানে দিদা আসে এবং তাকে সে জানায় তোমাদের শখগুলো পূরণ হয়ে গেছে, সেই কারণে আবার বাড়িতে চলে এসেছো জুতো খাওয়ার জন্য। পূজা তখন তাকে জানায় যে আপনি তো জানেনই বাবা এখানে ঘুমের ওষুধ খেয়ে ফেলেছিল এবং বললে যে শ্বশুর বাড়িতে আবার ফেরত চলে যাও। তখন সে জানে যে তুমি সম্পর্ক এবং সংস্কৃতি জানো না। বছরের পর বছর ধরে এখানে কত লোকেরা আমাদেরকে সংস্কার এবং পরম্পরার কথা বলে বোকা বানাচ্ছিল। তখন কমলেশ তাকে জানায় যে তাহলে কি করব, দাঙ্গা করব, হাতড়া নিয়ে এখানে তাদের মাথা কি ফাটিয়ে দেবো? তখন দিদা তাকে জানায় যে মাথা ভাঙতে হবে না, নীরবতাটাকে ভাঙতে হবে। মেয়েরা এখানে চুপ করে থাকে বলে এটা তাদের সব থেকে বড় দুর্বলতা হয়ে দাঁড়িয়েছে। মেয়েদের মধ্যে যদি এখানে আওয়াজের জোর উঠে যায় তাহলেই তো সবাই এখানে তাকে হাতের মুঠোয় রাখতে পারবে। এর পরের দিন এখানে কথাতে সবাই বলছিল যে পণ্ডিতজি কোথায়। তখন কমলেশ জানায় যে আমি এখানে পাঠ করে শোনাবো। সেই কারণে সে এখানে সীতা মা এবং রুক্মিণীর কথা শোনায়। তাদের এখানে আগে অনেক আলাদা কাহিনী ছিল, কিন্তু এখন সমস্ত মেয়েদের কাহিনী এক হয়ে গেছে। কিন্তু এখন তো সমস্ত মেয়েদের অধিকার সেম হয়ে গেছে, জন্মালো, বাচ্চা পয়দা করলো এবং মরে গেল, আর এখন তো মেয়েদের শরীরের ওপর কোনো অধিকারও নেই। তারপর পূজা তখন জানায় যে আমার স্বামী আমার ওপর জোর জবরদস্তি অধিকার চালিয়েছে। এইটা শুনে এখানে সমস্ত লোকেরা অনেক বেশি অবাক হয়ে যায়। এইটা শুনে এখানে ভ্রমণ এসে বলে যে তোমাদের বাচ্চাদের সামনে এই সমস্ত কথাগুলো বলা হচ্ছে আর আপনারা এই সমস্ত কিছু এখানে চুপ করে শুনছেন। তারপর সে ইশারা করে তার বউকে এখান থেকে যেতে বলে। তারপর এখান থেকে সমস্ত মহিলারা চলে যাচ্ছে ছিল। তারপর কমলেশ তাদেরকে জানায় সেই সমস্তরাই চলে যাও যাদের হাজবেন্ডরা এখানে তাদেরকে জোর জবরদস্তি কখনো করেনি, আর যাদেরকে কখনো তাদের পরিবারের লোকেরা এবং অচেনা রাস্তার লোকেরা কখনো ছোঁয়নি, যেখানে তার এক মুহূর্ত মনে হয়নি যে তার শরীরে শুধুমাত্র এখানে তার অধিকার রয়েছে। এই সমস্ত কিছু এখানে শুনে সবাই দাঁড়িয়ে পড়ে। এরপর অরুণ এসে জানায় যে আমি সবসময় তোমার সাথে এখানে ভালোভাবেই করার চেষ্টা করেছি, এটার মানে এটা নয় যে তুমি সবার সামনে আমাকে এখানে ইনসাল্ট করবে। সেই কারণে সে এখানে তাকে চড় মারতে যাচ্ছিল। তখন কমলেশ তাকে এখানে ধরে ফেলে এবং তাকে এখানে উল্টে চড় মেরে দেয় এবং তাকে বলতে লাগে তুমি অবশ্যই কিছু করেছো, যার কারণে সবাই এখানে তোমার বিরুদ্ধে হয়ে গেছে। তোমার অপরাধের জন্য এখানে কোর্টেরা কানুনও তৈরি করেনি, কিন্তু পরিবার এটাকে ঠিক দেখবে। এখন হয়তো তোমার এদের সবার সাথে কোনো সম্পর্ক নেই, কিন্তু যখন আমরা মরবো তখনও তুমি আমাদের মরার পর আমাদের মুখে গঙ্গা জল ফেলারও অধিকার পাবে না। পিঙ্কির যখন বিয়ে হবে তখন তুমি তার পালকিটাকে ধরারও অধিকার পাবে না। অরুণ তখন তাকে জানায় যে এভাবে আমি বাঁচতে পারবো না।
তখন কমলেশ তাকে জানায় যে এভাবে তো পূজাও বাঁচতে পারছে না, তুমি কি বুঝতে পারছো তুমি কি করে ফেলেছো? এরপর বিনয় জানায় যে আমি বুঝতে পেরেছি, আমার মতো মানুষ সেখানে কোথাও কিছু ভুল হতে দেখলে সেগুলোকে ইগনোর করে দিই। তারা এখানে সবসময় ভুলটা করে গেছিল, তুমি সবসময় তাদের সাথে লড়াই করেছো, কিন্তু আমি শুধু সেখানে চুপ করে দেখেই গেছি। ভুল হতে দেখো যদি তুমি চুপ করে সেখানে দেখতে থাকো তাহলে এটা একটা বড় অপরাধ। এটা যে সঠিক বা মিথ্যা লড়াই হচ্ছে এটাকে শুধু আমরা একা কেন লড়বো, আমরা এখানে সবাই একসাথে মিলে লড়বো। তারপর আমরা দেখতে পারি সে এখানে অরুণকে জানায় যে ক্ষমা চাওয়ার জন্য। তারপর সে এখানে ক্ষমা চাইতে শুরু করে। তখন পূজা তাকে জানায় যে এটার ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ যখন এইটাকে নিয়ে এখানে আইন তৈরি করা হবে তখন আমি তোমাকে জেলে পাঠিয়েই ছাড়বো। এরপর এটা শুনে সে তার বাবাকে বলে যে ভুল হয়ে গেছে, এখন এটাকে ঠিক করো। তখন ভ্রমর তাকে জানায় যে যেটা বলার বলে ফেলেছি, তাই এখন আমাদের বলা শেষ, এখন তোমাদের ভাবনা শুরু। তারপর সমস্ত মহিলাগুলো এখান থেকে যেতে শুরু করে আর এর সাথে সাথে এই ওয়েব সিরিজটি এখানে এন্ড হয়ে যায়। সিরিজ এক্সপ্লেনেশনটা যদি ভালো লেগে থাকে তো ভিডিওটাকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো এক্সপ্লেনিং ভিডিওতে, ততদিনের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন।